একজন ব্রাজিল ফ্যান হিসেবে আপনি ব্রাজিলের যেই পজিশনটা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন সেটা হচ্ছে মিডফিল্ড। কেননা মিডফিল্ডে একটা ইঞ্জুরি হলে ব্রাজিলের বিশ্বকাপের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারেস এই দুইজনের মানসম্মত বিকল্প খুঁজে বের করা হচ্ছে মিডফিল্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকে আমরা 10 থেকে 12 জন প্লেয়ারকে অ্যানালাইজ করব যারা বিশ্বকাপে ব্রাজিলের মিডফিল্ড পজিশনের দায়িত্ব পালন করতে পারেন। আপনারা বেশিরভাগ মানুষই কিন্তু ভিডিওটা দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ব্রাজিলের মিডফিল্ডে কিন্তু অপশনসের কোনো অভাব নেই, কিন্তু মানসম্মত অপশনস খুঁজতে গেলে আপনার মাথা চুলকাতে হবে। একমাত্র ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারেস এই দুইজন ছাড়া আর কোনো মানসম্মত অপশনই ব্রাজিলের কাছে নেই। অ্যাটলিস্ট 3 জন মিডফিল্ডার তো প্রয়োজন যারা বিশ্বকাপে ব্রাজিলের মেইন 11টা সামলাবেন। সেখানেও ঘাটতি দেখা যাচ্ছে। এমনকি আমরা দেখতে পেয়েছি লাস্ট কয়েকটা ম্যাচেও ব্রাজিল মিডফিল্ড কন্ট্রোল করতে পারছে না, এবং মিডফিল্ড কন্ট্রোল করতে না পারার কারণে ম্যাচ তারা রেজাল্ট বের করে আনতে পারছে না। যদি মিডফিল্ডে ব্রাজিল সামান্যতম কন্ট্রোল নিতে পারে, বাকি এটাকে এই পরিমাণ ডেপথ রয়েছে যে তারা ম্যাচটাকে নিজেদের করায়ত্ত করতে পারবে। নাম্বার 1, ক্যাসিমিরো। ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্যে তিনি ইতিমধ্যে নিজের নাম করে ফেলেছেন। 5 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্লেয়ার। সো এই প্লেয়ারটার এক্সপিরিয়েন্স এবং কোয়ালিটি নিয়ে তো কারো মনে সন্দেহ থাকার কথাই নয়। কিন্তু ক্যাসিমিরোর যেই ব্যাপারটা নিয়ে সবার মধ্যে সন্দেহ রয়েছে সেটা হচ্ছে তার বয়স এবং রিসেন্ট পারফরমেন্স। দেখুন, ক্যাসিমিরো কিন্তু জাতীয় দলে রিসেন্টলি যতগুলো ম্যাচ খেলেছে সে খুবই ভালো পারফর্ম করেছে। তারপর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কিন্তু আবারও রেগুলার সে গোল করছে এবং ম্যাচের কিন্তু কন্ট্রোলিং এবিলিটিটা আবার নিতে পারছে। অর্থাৎ ক্যাসিমিরো বিশ্বকাপের বছরে আবার ফর্মে ফিরছে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। ব্রাজিলের ডিফেন্সে শিল দেওয়ার ক্ষেত্রে ক্যাসিমিরোর যে ভালো কোনো অপশন ব্রাজিল চিন্তা করতে পারে না। তার উপর ক্যাসিমিরো 2018 এবং 2022 দুটো বিশ্বকাপের এক্সপিরিয়েন্স রয়েছে তার। 5টা চ্যাম্পিয়ন্স লিগ তিনি জিতেছেন। চ্যাম্পিয়ন্স লিগের টপ লেভেলে প্রেশার সিচুয়েশনে কীভাবে পারফর্ম করতে হয় তিনি খুব ভালোভাবে জানেন। ক্যাসিমিরো ব্রাজিলের মিডফিল্ডের লিডারশিপের দায়িত্ব দিলে কোনো সমস্যা হওয়ার কথা না, এমনকি ব্রাজিলের ক্যাপ্টেন হওয়ার মতো কোয়ালিটিও তার মধ্যে রয়েছে। তো ব্রাজিলের ট্যাঙ্ক খ্যাত ক্যাসিমিরোকে নিয়ে কারো মনে সন্দেহ নেই, এটা আমরা সবাই জানি। নাম্বার 2, ব্রুনো গিমারেস। বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বেস্ট মিডফিল্ডার, বর্তমানে প্রিমিয়ার লিগের সবচেয়ে সেরা মিডফিল্ডারদের একজন। ব্রুনো গিমারেস তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা ফর্ম পার করছেন, আর ন্যাশনাল টিমের হয়ে তার পারফরমেন্স অসাধারণ। কতগুলো গোল তিনি থ্রু পাসের মাধ্যমে করিয়েছেন লাস্ট কয়েকটা ম্যাচে, সেটা হিসাব করলে আসলেই এটা অবাক হই যে ব্রুনো গিমারেস লাস্ট বিশ্বকাপে বেঞ্চে ছিলেন। সেই ব্রুনো গিমারেস বর্তমানে ব্রাজিলের মিডফিল্ডের সবচেয়ে বড় রত্ন। ব্রুনো গিমারেস তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় পার করেছেন, তার উপর তিনি তার খেলায় প্রচণ্ড রকম ইম্প্রুভমেন্ট করেছেন। আর ন্যাশনাল টিমের হয়ে লাস্ট কয়েকটা ম্যাচে তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন, সেটা হোক ডিফেন্সের সাথে কোঅর্ডিনেশন করা কিংবা প্লেয়ারদের সাথে লিঙ্ক আপ করা। তাছাড়া তার লং বল বাড়ানোর এবিলিটি এবং থ্রু পাসের এবিলিটি অসাধারণ। একজন প্লেয়ার যে বলটাকে ডিস্ট্রিবিউট করতে পারে, একই সাথে অ্যাটাকের সাথে ডিফেন্সের কোঅর্ডিনেশন করতে পারে। ব্রুনো গিমারেস একমাত্র প্লেয়ার যে থাকলে হয়তো ব্রাজিলের মিডফিল্ডের মানই বেড়ে যায়। তারপর এই প্লেয়ার যদি ইনজোর্ড হন, ব্রাজিল হয়তো এটাকে কখনোই মেকআপ করতে পারবে না। তারপর ব্রুনো গিমারেস প্রবাবলি ব্রাজিল মিডফিল্ডের সবচেয়ে পরিশ্রমী প্লেয়ারদের একজন। তার ওয়ার্ক রেট দুর্দান্ত, বল রিকভারির ক্ষেত্রে ব্রাজিলকে প্রচণ্ড সাহায্য করে। তার উপর ডিফেন্সিভলি শিল্ড হিসেবে ক্যাসিমিরোকে হেল্প করতে পারে। অ্যাটাকিংলি কিন্তু সে অনেকবার ওভারল্যাপ করে গোলও করেছে। লং রেঞ্জ শটের মাধ্যমে গোল করার এবিলিটিও তার রয়েছে, যেগুলো বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ স্টেজে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের যে ম্যাচগুলো জিততে হয় সেখানে খুব ভালো ভূমিকা রাখতে পারে তার এই পারফরমেন্সগুলো। নাম্বার 3, আন্দ্রে সান্তোস। আন্দ্রে সান্তোস একজন জেনারেশনাল ট্যালেন্ট। তার জুনিয়র লেভেল থেকে সিনিয়র লেভেলের ট্রান্সফরমেশন পিরিয়ডটা সে পার করছে, আর চেলসির হয়ে সে এখন রেগুলারলি ফুটবল খেলা শুরু করেছে। সেই আন্দ্রে সান্তোস যাকে আমরা আন্ডার 70s আন্ডার 20s লেভেলে দেখেছি, সেটা আস্তে আস্তে আমরা সিনিয়র দলে দেখা শুরু করে দেবো। সে যদি তার পারফরমেন্স ধরে রাখতে পারে, তাহলে ফিউচারে আমরা ক্যাসিমিরোর মানসম্মত রিপ্লেসমেন্ট পাচ্ছি, এই নিয়ে কোনো সন্দেহই নেই। তার উপর আন্দ্রে সান্তোসকে প্রশংসায় ভাসিয়েছেন কার্লো আনচেলত্তি। তিনি তাকে কমপ্লিট মিডফিল্ডার বলেছেন। অর্থাৎ কার্লো আনচেলত্তি তার প্রতি কিন্তু যথেষ্ট ইমপ্রেসড। তিনি যথেষ্ট ম্যাচ টাইমে ওয়ার্ল্ড কাপে পাবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে সম্ভবত স্টার্ট করছেন না মিডফিল্ডে, তাকে হয়তো সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে ইউজ করা হতে পারে। তবে বিশ্বকাপের এক্সট্রা টাইমের ম্যাচগুলোতে আমরা হয়তো এই সাবস্টিটিউট প্লেয়ারদের জ্বলে উঠতে দেখতে পেতে পারি। দেখুন, আন্দ্রে সান্তোস কিন্তু খুব ভালো একজন বল ডিস্ট্রিবিউটর। তারপর তিনি ম্যাচটাকে কন্ট্রোল করতে পারেন, অ্যাটাকের সাথে ডিফেন্সের খুব ভালো কোঅর্ডিনেশন করতে পারেন, এবং অ্যাটাকিংয়ে এক্সট্রা অর্ডিনারি থ্রু প্লাস বের করতে পারেন, যেগুলো থেকে ব্রাজিল কিন্তু গোল করতে পারে। থ্রু পাস এবং লং বলের দিক দিয়ে তিনি নিজেকে এমনভাবে প্রমাণ করেছেন যে এই প্লেয়ার অ্যাটাকিংলি ব্রাজিলের নাম্বার 10 রোলটাও কিন্তু খেলতে পারেন। তার উপর তার অ্যাটাকে ওভারল্যাপ করে গোল করার অনেকগুলো রেকর্ড রয়েছে জুনিয়র লেভেলে। সামান্য একটু ইম্প্রুভমেন্ট তার স্পিডের ক্ষেত্রে সে করতে পারে, এবং সামান্য কিছু ওয়ার্ক রেটের ইম্প্রুভমেন্ট সে করতে পারে। সো বিশ্বকাপ দলে আমি আন্দ্রে সান্তোসকে না রাখার কোনো কারণ দেখছি না। সো ক্যাসিমিরো, ব্রুনো গিমারেস, আন্দ্রে সান্তোস এই 3 জনের বিশ্বকাপ খেলা আমি মনে করি ব্যক্তিগতভাবে নিশ্চিত, যদি না কোনো ইনজুরি ইস্যু আছে। এবার বাকিদেরকে খুঁজতে হবে। অন্ততপক্ষে 5 থেকে 6 জন তো মিডফিল্ডার ব্রাজিল নিয়ে যাবেই, তাহলে সেক্ষেত্রে আরও 3 জন অ্যাটলিস্ট ব্রাজিলের প্রয়োজন।
নেক্সট যে চয়েস গার্সন। জাতীয় দলের হয়ে গার্সন যতগুলো ম্যাচ কার্লো আনচেলত্তির আন্ডারে খেলেছে সে কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। আপনি যদি ক্যাসেমিরোর মানসম্মত রিপ্লেসমেন্ট করতে চান সেক্ষেত্রে গার্সনকে দিয়েও কিন্তু কাজ ছাড়িয়ে দেওয়া গিয়েছে জাতীয় দলের হয়ে। কিন্তু গার্সনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয়েছিল সে রাশিয়ান লিগে চলে গিয়েছিল, যার পরে সে জাতীয় দল থেকে ছিটকে যায়। কিন্তু 2026-এর শুরুতেই সে ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোতে ফিরেছে এবং রেগুলার ম্যাচ খেলা শুরু করেছে। লাস্ট কয়েকটা ম্যাচে তার পারফরমেন্স ছিল দুর্দান্ত। সে কিন্তু ডিফেন্সিভলি অনেক হেল্প করতে পারে, বল রিকভারির ক্ষেত্রে খুব ভালো পারফর্ম করেছে এবং ওয়ার্ক রেটের দিক দিয়ে দুর্দান্ত। ব্রাজিলের মিডফিল্ডে মানসম্মত ব্যাকআপের জন্য গার্সন খুব ভালো একটা চয়েস হতে পারে, কিন্তু সব কিছুই নির্ভর করছে তার ক্লাব পারফরমেন্সের উপর। সে যদি শেষ পর্যন্ত মার্চের কলাপে জায়গা করে নেয় তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে কার্লো আনচেলত্তি তার উপর আস্থা রেখেছে, এবং তার উপর আস্থা রাখা মানে তার বিশ্বকাপ টিকিট অনেকটাই নিশ্চিত। গার্সনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার ইনজুরি ইস্যু। সে কিন্তু লম্বা সময় ধরে ইনজুরির জন্য মাঠের বাইরে থাকার অনেকগুলো রেকর্ড করে ফেলেছে। সো এরকম একটা ইনজুরি প্রোন প্লেয়ারকে বিশ্বকাপে নিয়ে যাওয়া কতটুকু সঠিক হবে সেই নিয়ে কিন্তু কার্লো আনচেলত্তিকে চিন্তা করতে হবে। লুকাস পাকেতা, এই প্লেয়ারটা তার ক্যারিয়ারের পোটেনশিয়ালে পৌঁছাতে পারেনি। সে কিন্তু ম্যানচেস্টার সিটির টপ লেভেল মিডফিল্ডারের একজন হতে পারত, কিন্তু সেই স্ক্যান্ডালে জড়িয়ে এখন সে ব্রাজিলিয়ান লিগে ফিরে গিয়েছে। রেকর্ড 42 মিলিয়ন ইউরোতে সে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিঙ্গোতে ফিরে গিয়েছে ওয়েস্ট হাম থেকে। এখন তার ক্যারিয়ারের বাজে সময় যাচ্ছে। রিসেন্টলি তার পারফরমেন্সও তেমন আহামরি কিছু না। জাতীয় দলের হয়ে যে ম্যাচগুলোতে সে সুযোগ পেয়েছে সেখানে কিন্তু সে মোটামুটি পারফর্ম করেছে। দেখুন, কার্লো আনচেলত্তি কিন্তু লুকাস পাকেতার মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার খুব বেশি পছন্দ করেন। কার্লো আনচেলত্তি কিন্তু পাকেতাকে বিশ্বকাপে নিয়ে যেতে চাইবেন। যদি সে তার ফর্মটা দিয়ে সেটাকে পূরণ করতে পারে তাহলে অবশ্যই কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপে নিয়ে যাবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার ব্রাজিলের ব্যাকআপ হিসেবে রাখা অনেক বড় একটা সুবিধা দিতে পারে ব্রাজিলকে। ব্রুনো গিমারেজ, ক্যাসেমিরো এবং পাকেতা, এই তিনজনের মিডফিল্ড যদি ব্রাজিল ইউজ করতে চায়, প্রপার তিনজন মিডফিল্ডার যদি ব্রাজিল চায়, সেক্ষেত্রে এই তিনজনের যে বেস্ট চয়েস হবে না। আমরা জানি লুকাস পাকেতার কোয়ালিটি কিন্তু ক্রিয়েটিভ মিডফিল্ডে অসাধারণ, তবে ডিফেন্সিভলি সে কিন্তু ল্যাক করে, ডিফেন্সিভলি অনেক বেশি মিসপাস করে, যা জাতীয় দলকে ভোগায়। কার্লো আনচেলত্তি কিন্তু এই বিষয়গুলো বিবেচনা করবেন। আমার কাছে মনে হয় লুকাস পাকেতার বিশ্বকাপে চান্স পাওয়া নির্ভর করছে মার্চের কলাপে তিনি জায়গা পান কিনা তার উপর। যদি মার্চের কলাপে জায়গা পান তাহলে বুঝতে হবে কার্লো আনচেলত্তি তার উপর ভরসা রেখেছে। নাম্বার 6, আন্দ্রেস পেরেরা। ব্রাজিল যদি একজন মানসম্মত অ্যাটাকিং প্লেয়ার নিয়ে যেতে চায়, আন্দ্রেস পেরেরার চেয়ে বেস্ট চয়েস হয়তো হবেই না। আন্দ্রেস পেরেরা বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাসের হয়ে হচ্ছে শোল্ডার ইনজুরি থেকে রিসেন্টলি সে ফিরেছে এবং আবারও রেগুলার পারফর্ম করা শুরু করে দিয়েছে, এবং সেখানে কিন্তু সে গোলও করছে। আন্দ্রেস পেরেরা কিন্তু হ্যাট্রিকও করেছে। আন্দ্রেস পেরেরার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যদি ব্রাজিল অ্যাটাকিং মিডফিল্ড নিয়ে খেলতে চায় সেক্ষেত্রে আন্দ্রেস পেরেরার চেয়ে বেস্ট কোনো চয়েস হবে না। এই প্লেয়ারটা গোল করতে পারে, জাতীয় দলের হয়ে রেগুলার কিন্তু গোল করার এবিলিটি সে কিন্তু প্রমাণ করেছে। কার্লো আনচেলত্তির আন্ডারে আন্দ্রেস পেরেরা খুব বেশি কিন্তু চান্স পায়নি। দেখা যাক নেক্সট ক্লাবে সে সুযোগ পায় কিনা। যদি নেক্সট ক্লাবে সে সুযোগ না পায় তাহলে বুঝতে হবে কার্লো আনচেলত্তি আন্দ্রেস পেরেরার প্রতি খুব বেশি সন্তুষ্ট নন। তবে আমার কাছে মনে হয় ব্রাজিল যদি অ্যাটাকিং টাইপের কোনো একজন প্লেয়ারকে নিয়ে যেতে চায় মিডফিল্ডে, সেক্ষেত্রে আন্দ্রেস পেরেরার চেয়ে বেস্ট কোনো চয়েস হতে পারে না। তার ক্ষেত্রে বিশ্বকাপ খেলার সম্ভাবনা 50-50। পাকেতা এবং গার্সনের ক্ষেত্রে সেটা অনেকটা 50%-এর নিচেই, তবে সেটা কোচের নেক্সট কলাবের উপর নির্ভর করবে। আর ক্যাসেমিরো, ব্রুনো গিমারেজ অলমোস্ট 100%। নাম্বার 6, জোয়েলিন্টন। খুব ভালো একজন ব্যাকআপ প্লেয়ার হতে পারে, তার উপর তার ফিজিক্যাল স্ট্রেংথ কিন্তু ব্রাজিলকে ডিফেন্সিভলি হেল্প করতে পারে। কিন্তু জোয়েলিন্টনের সবচেয়ে বড় সমস্যা ব্যালেন্সের অভাব, কনসিস্টেন্সির অভাব। সে অনেকগুলো মিস্টেক করে, এই মিস্টেকগুলো ব্রাজিলকে প্রচণ্ড রকম ভোগায়, আর এই মিস্টেকগুলো কোনো একজন মিডফিল্ডারের কাছ থেকে আসলে এক্সপেক্টেডও না। তারপর জোয়েলিন্টনের ওয়েটের কারণে তার কিন্তু স্পিডও অনেক কম, ওয়ার্ক রেটও অনেক কম। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় জোয়েলিন্টন আগামী বিশ্বকাপে হয়তো সুযোগ পাবে না। কার্লো আনচেলত্তি এই ধরনের মিডফিল্ডার হয়তো পছন্দও করেন না, তবে দেখা যাক মার্চের কলাপে সে সুযোগ পায় কিনা। নিউক্যাসলের হয়ে সে ওভারঅল 29টা ম্যাচ খেলেছে, যেখানে সে 5 গোল এবং 1টা অ্যাসিস্ট করতে পেরেছে। সো তার পারফরমেন্স কিন্তু সেই জোয়েলিন্টন লেভেলেই আছে, খুব বেশি ডাউনও হয়নি, আপও হয়নি। তবে মিডফিল্ডে ব্রাজিল অবশ্যই ভরসাযোগ্য মিডফিল্ডার যাবে। জোয়েলিন্টন কিন্তু অনেক মিস্টেক করে, সো এই ক্ষেত্রে আমি জোয়েলিন্টনকে বিশ্বকাপে খেলার খুব বেশি সুযোগ দেখছি না। দেখা যাক কার্লো আনচেলত্তি ডিসিশন নেন। নাম্বার 7, আন্দ্রে। এই প্লেয়ারের কিন্তু একজন জেনারেশনাল ট্যালেন্ট হওয়ার সমস্ত এবিলিটি ছিল। হয়তো আমরা ক্যাসেমিরোর রিপ্লেসমেন্ট হিসেবে তাকে বিশ্বকাপে দেখতে পেতে পারতাম, কিন্তু প্রিমিয়ার লিগে যাওয়ার পরে সেই ফ্লুমিনেন্সের আন্দ্রেকে আর খুঁজে পাওয়া যায়নি। যে আন্দ্রে রিকভারি কিংবা বলকে ট্র্যাক করার এবিলিটি কিংবা পাসিং এবিলিটি এবং বল ডিস্ট্রিবিউশন অসাধারণ ছিল, সেই আন্দ্রে আর উলভারহ্যাম্পটনে দেখা যায়নি। আন্দ্রে কিন্তু 26টা ম্যাচ খেলেছে উলভারহ্যাম্পটনের হয়ে এই সিজনে, কিন্তু তারপরেও খুব বেশি ইমপ্রেসিভ কিছু করতে পারেনি। কার্লো আনচেলত্তির নজরও আন্দ্রে খুব বেশি পড়েনি, তাই জন্য আমরা শেষ পর্যন্ত ফাবিনোর মতো একজন প্লেয়ারকে ফেরত আনতে দেখতে পেয়েছি। অর্থাৎ ক্যাসেমিরোর রিপ্লেসমেন্ট হিসেবে আন্দ্রের প্রতি খুব বেশি কার্লো আনচেলত্তির ভরসা নেই। আন্দ্রের বিশ্বকাপ খেলার সম্ভাবনা অনেকটাই নেই, তবে সব কিছুই আবারও বলছি মার্চের কলাপের উপর নির্ভর করছে। নাম্বার 8, ফাবিনহো। সবচেয়ে বড় সারপ্রাইজই হতে ছিল তার লাস্ট কলাপে সুযোগ পাওয়া। তাকে কেন নেওয়া হয়েছে? অবভিয়াস আনসার, ক্যাসেমিরোর রিপ্লেসমেন্ট হিসেবে। ক্যাসেমিরোর রিপ্লেসমেন্ট ব্রাজিল দলে নেই। তারপর ফাবিনহো এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার, সে কিন্তু লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে জিতেছে, টপ লেভেল পারফর্ম করে এসেছে, বিশ্বকাপ খেলে এসেছে, তার এক্সপিরিয়েন্স আছে এবং অসাধারণ একজন প্লেয়ার ছিল। সো ব্রাজিল যদি শেষ পর্যন্ত কোনো অপশন নাই পায়, সেক্ষেত্রে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার নিয়ে যেতে সমস্যাটা কোথায়? সেক্ষেত্রে ফাবিনহোর বিশ্বকাপ খেলার সম্ভাবনা একমাত্র এটার উপর নির্ভর করছে যে ক্যাসেমিরোর মানসম্মত রিপ্লেসমেন্ট কার্লো আনচেলত্তি খুঁজে বের করতে পারেন কিনা।
নাম্বার 9 অ্যাডারসন। আটালান্টার এই প্লেয়ার কিন্তু যথেষ্ট কনসিস্টেন্ট পারফর্ম করে আসছে, জাতীয় দলেও কিন্তু তার পারফরমেন্স যথেষ্ট কনসিস্টেন্সি ছিল। কিন্তু অ্যাডারসনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার স্পিড। তার ওয়ার্ক রেট এবং স্পিডের দিক দিয়ে এখনও কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। বল ডিস্ট্রিবিউশন এবং অ্যাটাকিংয়ের দিক দিয়ে ভালো পারফর্ম করেছে, কিন্তু তার ডিফেন্সিভ এবিলিটির ক্ষেত্রে তার ওয়ার্ক রেটের অভাবটা এবং স্পিডের যে ঘাটতিটা সেটা কিন্তু যথেষ্ট ক্লিয়ারলি ভিজিবল হয়। অ্যাডারসনের জাতীয় দলে খেলার ক্ষেত্রেও ক্যাসিমিরোর রিপ্লেসমেন্ট হিসেবে ভালো একজন চয়েস হতে পারে। দেখা যাক কার্লো আনচেলত্তি তাকে সুযোগ দেন কিনা। অ্যাডারসনের ক্ষেত্রেও আমি মনে করি এটা 50-50 চয়েসের মধ্যেই পড়ে গিয়েছে। নাম্বার 10 ম্যাথুস পেরেরা। এই প্লেয়ার কিন্তু নাম্বার 10 রোল দিয়ে ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খুব ভালো চয়েস হতে পারে। সে কিন্তু ক্রুজেরের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছে, লাস্ট সিজনের স্ট্যান্ডার্ড প্লেয়ার ছিল, এবং এই মার্চের কলাপে যদি সে সুযোগ পায় তাহলে তার কিন্তু বিশ্বকাপ খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কার্লো আনচেলত্তি তার ম্যাচও পর্যবেক্ষণ করেছেন। দেখা যাক ম্যাথুস পেরেরা এই বিশ্বকাপের মার্চের কলাপে সুযোগ পান কিনা। মাসের কলাপে সুযোগ পেতে কিন্তু বিশ্বকাপে তিনি খেলে ফেলতে পারেন। 11 এবং 12 ব্রেনো বিদন এবং জোয়াও গোমেজ কিন্তু প্রেসিংয়ের দিক দিয়ে দুর্দান্ত, ডিফেন্সিভ শিল্ডের ক্ষেত্রে সে কিন্তু ভালো পারফর্ম করতে পারে, ওয়ার্ক রেটও কিন্তু খুবই ভালো। কিন্তু তার একমাত্র সমস্যা সে কিন্তু মিস্টেক অনেক বেশি করে, ফাউল অনেক বেশি করে, ব্যালেন্স নেই তেমন, খুব বেশি আইকিউ ওয়ালা প্ল্যান না। এটাই কিন্তু ব্রাজিল দলে তার ছিটকে যাওয়ার অন্যতম কারণ। সো জোয়াও গোমেজের জাতীয় দলে বিশ্বকাপ খেলার একমাত্র সম্ভাবনা হচ্ছে অনেক বেশি ইনজুরি। সেক্ষেত্রে হয়তো কার্লো আনচেলত্তির কাছে খুব বেশি সুযোগ থাকবে না। এই ক্ষেত্রে একমাত্র জোয়াও গোমেজ বিশ্বকাপ খেলতে পারে। আর ব্রেনো বিদন, এটাও কিন্তু নির্ভর করছে কার্লো আনচেলত্তির উপর। ব্রাজিলের প্লেয়ারদের ক্ষেত্রে ব্রেনো বিদনের কোয়ালিটি কিন্তু বিশ্বকাপে ব্রাজিলকে একটা এজ দিতে পারে। তাকে নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানিয়েছি, অবশ্যই ভিডিওটা দেখতে ভুলবেন না আই বাটনে। সো এই হচ্ছে ব্রাজিলের 12 জনের লিস্ট। এত লম্বা একটা লিস্ট, এর মধ্যে মাত্র 2 থেকে 3 জন প্লেয়ারে নিশ্চিত, বাকি প্রত্যেককেই ফাইট করতে হবে তার পজিশনের জন্য। ব্রাজিলের মার্চের কলাপে কিন্তু আমরা বেশি মিডফিল্ডার দেখতে পেতে পারি, সেখান থেকে আমরা ধারণা পাবো হয়তো বিশ্বকাপে কোন কোন মিডফিল্ডার সুযোগ পাবেন। তবে এই 12 জনের মধ্যেই কিন্তু ব্রাজিলকে সমাধান খুঁজে বের করতে হবে, তাদের স্ট্রেংথ এবং উইকনেসকে ব্যালেন্স করে একটা ভালো টিম করতে হবে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোন 5 জনকে আপনি চয়েস করবেন বিশ্বকাপ খেলার জন্য, কিংবা 6 জনকে চয়েস করবেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। এর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।